গল্পের নাম ভাজাই। এটা একটা তামিল ইমোশনাল ড্রামা গল্প। গল্পটা একটা ছোট্ট বাচ্চার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনায় নির্মিত। পুরো গল্পটাই ইমোশনে ভরপুর। আমিও চেষ্টা করব পুরো ইমোশনের সাথে সাথে গল্পটা তোমাদের সাথে শেয়ার করার। তোমাদের জীবনের প্রতি তোমাদের যদি সামান্য পরিমাণে অভিযোগ থেকে থাকে, এই সত্য ঘটনায় নির্মিত মুভিটা একবার দেখো। তোমাদের জীবনের প্রতি তোমাদের আর কোনো অভিযোগই থাকবে না। গল্পের শুরুতে একটা ছেলেকে দেখতে পাই, যার নাম শিবা। শিবা অনেকটা সময় ধরে কাউকে একটা খুঁজতেছিল, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। এজন্য সে ভীষণ টেনশনে পড়ে। আর এখান থেকে গল্পটা একটু ফ্ল্যাশব্যাকে যায়। সময়টা ছিল ভোরবেলা। ক্যামেরা একটা বাড়িকে ফলো করে। এখানেই মূলত শিবার তার পরিবার বসবাস করে। এখন যদি শিবার পরিবার সম্পর্কে বলে, শিবার পরিবারে তার মা, তার বড় একটা বোন আছে, কিন্তু তার বাবা এখন আর দুনিয়াতে নেই। শিবা পড়াশোনায় ছিল বেশ ভালো, তো একটু পর গ্রামের সবাই কাজ করতে অন্য একটা গ্রামে যাচ্ছিল, সেটাও একটা কলার বাগানে কাজ করতে। আর তখন আমরা বুঝতে পারি শিবা কলাকে একদম পছন্দ করে না। কলার প্রতি তার একটা ঘৃণা আছে। আসলে গ্রামের সবাই একটা বাগানে গিয়ে সমস্ত কলাগুলো কেটে ফেলে, এরপর সেই কলাগুলো একটা ড্রাগে পড়ে। আর এই কাজটা আগে শিবার বাবাও করত, কিন্তু শিবার বাবার মৃত্যুর পর এখন তার পুরো পরিবার সেখানে কাজ করে। আর যখন প্রত্যেক সপ্তাহে বন্ধের দিন আসে, শিবার মা শিবাকেও কাজ করতে বাগানে নিয়ে আসে। আর সেই কলাগুলো মাথায় তুলে নিয়ে যাওয়ার ফলে শিবার মাথা থেকে ঘাড় পর্যন্ত প্রচন্ড ব্যথা করে। এই ব্যথা সে সহ্যই করতে পারে না। সবসময় সে ফিল করে তার মাথায় কলার একটা বোঝা আছে। এজন্য যখনই বন্ধের দিন আসে, তখনই শিবা কাজ না করার একটা না একটা বাহানা খুঁজে বের করে। তো এগুলো কাজ মূলত একটা লোক ঠিক করে দেয়, যার নাম রাজন। এই লোকটাই পুরো গ্রামবাসীকে কাজ করার জন্য বাগানে নিয়ে আসে। লোকটাই সবকিছু দেখাশোনা করে। তো দেখতে দেখতে বেশ কয়েকটা দিন পার হয়ে যায়। পরের দিন স্কুল বন্ধের জন্য শিবা রাত থেকে অনেক টেনশন করতে থাকে। ভাবতে থাকে সকাল হলেই তাকে কাজ করতে যেতে হবে। এগুলো ভেবে সে অনেক টেনশনে পড়ে। একটা সময় টেনশন করতে করতে সে ওখানে প্রসাব করে ফেলে। শিবার বোন তার ঘরে এসে তাকে ডাকতে থাকে। শিবা সে সময় জেগেই ছিল, কিন্তু তাদের সাথে কাজ করতে না যাওয়ার জন্য একবার সে চোখ খোলে না। শিবার বোন শিবাকে বলতেছিল, আমি খুব ভালো করে জানি তুমি একটা নাটক করতেছো, আর হ্যাঁ, আজকে কাজ করতে যাওয়ার কোনো দরকার নেই, কারণ গ্রামে একটা লোক একটু আগে মারা গেছে, তাই গ্রামের সবাই ওখানে এই লোকটাকে দেখতে গেছে। এটা শুনে শিবা সাথে সাথে ঘুম থেকে ওঠে। এরপর তার বোনকে বলে, এত বড় একটা গুড নিউজ তুমি আগে বলনি কেন? শিবা ওখান থেকে সেই মৃত ব্যক্তির বাড়িতে আসে। তারপর তার বন্ধুর সাথে আনন্দে নাচ করছিল। শিবার বন্ধুর নাম ছিল শেখর। তো শেখর তার গলায় একটা লকেট পরেছে, যে লকেটে একটা নায়কের ছবি ছিল, মানে শেখর সেই নায়কের বড় একটা ভক্ত। এরপর শেখর সেই ছবিটা শিবাকে দেখায়, আর শিবাকে বলে, তোমার মা তো তোমার গলায় ভগবানের লকেট লাগিয়েছে, কিন্তু আমার গলায় দেখো আমি কি পরেছি। এটা শুনে শিবা ভীষণ রাগ করে। এরপর শিকরকে ওখানেই মারতে থাকে। এভাবেই তাদের মধ্যে বড় একটা ঝামেলা হয়। আশেপাশের সবাই তাদেরকে থামানোর চেষ্টা করে। দৃশ্য এখানেই কাট হয়। পরের দৃশ্যে শিবা শিকরকে একসাথে দেখতে পায়। শিবা তার ভুলটা বুঝতে পেরে শিকরকে সরি বলে। তাদের সম্পর্ক আবারও ঠিকঠাক হয়ে যায়। শিবা শিকরকে বলতেছিল, লোকটা মরে যাওয়ার জন্য খুব ভালো হয়েছে, আজকে তো আমাদেরকে কাজই করতে হবে না। শিকর বলে, আজকে তো কাজ থেকে বেঁচে গেছে, কিন্তু কালকেও তো বন্ধের দিন, তাই কাল আমাদেরকে অবশ্যই কাজ করতে যেতে হবে। শিবা বলে, কালকেও যদি কেউ একজন মরে যেত, তাহলে সেটা আমাদের জন্য বেশ ভালো হতো। শিকর বলে, প্রতিদিন তোমার জন্য মানুষের মৃত্যু হবে কেন? শিবা বলে, প্রত্যেক বন্ধের দিন সেখানে আমাদের কাজ করতে যেতে হয়, কিন্তু এটা আমার একদম পছন্দ না। এই কলাগুলোর বোঝা আমি তুলতে পারবো না। পরের দিন রাজন নামে সেই ব্রোকারকে দেখতে পাই। লোকটা প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে 2 সপ্তাহের অ্যাডভান্স টাকা দেয়। লোকটা শিবার মাকেও অল্প কিছু টাকা দিয়ে বলতেছিল, তোমার তো আগেরও বেশ কিছু টাকা ঋণ আছে, টাকাগুলো তুমি জলদি পরিশোধ করে দাও। শিবার মা তখন রাজনকে বলে, এখন থেকে তো আমার ছেলেও কাজ করতে আসবে, আমার ছেলের জন্য কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করে দাও। এটা শুনে শিবা ভীষণ রাগ করে। এরপর রাগ করে ওখান থেকে বাড়িতে আসে। তারপর দরজাটা লাগিয়ে দিয়ে একা একা কষ্ট পাচ্ছিল, কারণ সে কাজ করতে একদম পছন্দ করে না। একটু পর শিবার মা তার বোন সেবাকে বোঝানোর চেষ্টা করে, তাদের ফ্যামিলির যে একটা ঋণ আছে সে সবকিছুই সেবাকে খুলে বলে। এভাবেই বেশ কিছুক্ষণ বোঝানোর পর সেবাকে কাজ করার জন্য বাগানে আনে। পুরো গ্রামের লোক একসাথে সেখানে কাজ করছিল। পরের দিন শিকরা সেবা স্কুলে আসে। এরা দুজন 8 ক্লাসে পড়াশোনা করে। তো ক্লাসে পড়াশোনা বাদ দিয়ে এরা দুজন গান গাইতেছিল। এটা আবার শিক্ষকও দেখতে পায়। শিক্ষক তখন এদেরকে ক্লাস থেকে বের করে দেয়। ক্লাসের বাইরে দুজনকে দাঁড় করে রাখে। একটু পর সেখানে একটা ম্যাডাম আসে। অঞ্জলি এদেরকে বলতেছিল, তোমরা দুজন কি করেছো? সেবা তখন অঞ্জলিকে বলে, তোমাকে দেখতে অনেক সুন্দর। অঞ্জলি বলে, আমি তোমাকে কি প্রশ্ন করেছি আর তুমি কি উত্তর দিচ্ছ? তোমাদের অবশ্যই বড় একটা শাস্তি হওয়া দরকার। এরপর সে যখন ওখান থেকে চলে যাচ্ছিল, তখনই তার রুমালটা মাটিতে পড়ে যায়। শিবা সাথে সাথে সেই রুমালটা তার পকেটে রাখে। আর শিকর এটা অঞ্জলিকে বলার চেষ্টা করছিল, কিন্তু শিবা তাকে বলতে দেয় না। আসলে শিবা অঞ্জলিকে ভীষণ পছন্দ করে। এরপর শিকর শিবাকে বলতেছিল, তুমি ম্যাডামের রুমালটা কেন নিয়েছো? শিবা বলে, ম্যাডামকে আমি অনেক পছন্দ করি। তো শিবা সবসময় একটা গান গায়, আর সেই গানে অঞ্জলির নাম বারবার আসে। একটুবার তামিল শিক্ষক ক্লাসরুমে আসে। এরপর সবাইকে তাদের পরীক্ষার খাতা দেয়। শিবা পড়াশোনায় ছিল বেশ ভালো, কিন্তু শিকর খুব একটা পড়াশোনা পারত না। সবসময় শিক্ষকের হাতে বার খেত। এদিকে গ্রামের বেশ কিছু লোকের একটা জায়গায় বসে থেকে মিটিং করছিল। গ্রামের লোকদের পক্ষ থেকে একটা লোক রাজনকে বলতেছিল, আমরা প্রতিদিন কাজ করতে যাই, আর সেটাও গ্রাম থেকে অসংখ্য দূরে একটা বাগানে। সারাটা দিন কাজ করার ফলে আমরা শুধু 1 টাকা করে পাই। আজকের পর
থেকে আমাদের যদি 2 টাকা করে দেওয়া হয় তবে আমরা কাজ করতে যাব। এটা শুনে রাজন একটু রাগ করে আর বলে একদিনেই 1 টাকা কেমনে বাড়ানো সম্ভব? আমি যখন প্রথম দিকে কাজ করতাম তোমরা কি জানো সে সময় আমার বেতন কয় টাকা ছিল? মাত্র 50 পয়সা। 5 বছর কাজ করার পর আমার বেতন হয় 1 টাকা। তোমরাও একটু অপেক্ষা করো, তোমাদের বেতনও আস্তে আস্তে বৃদ্ধি পাবে। জ্ঞানী বলে আমরা সবাই মেহনত করতেছি, কাল যখন আমাদেরকে নেওয়ার জন্য গাড়ি আসবে তখন যদি আমাদেরকে 2 টাকা করে দেওয়া হয় তবে আমরা গাড়ি করে কাজ করতে যাব, আর না হলে কাল থেকেই অন্য কোনো মহাজনের কাছে কাজ করব। আর রাজন বলে মালিক যদি তোমাদের শর্তে রাজি না হয় তাহলে তোমরা কি করবে? জ্ঞানী বলে তাহলে আমরা ধর্মঘট করব, তবুও আমরা আমাদের ন্যায্য পাওনাগুলো আদায় করব। পাশেই শিকড়া সেবা ছিল। জ্ঞানীর কথাগুলো তার বেশ ভালো লাগে। এরা দুজন অনেক খুশি হয়, ভাবতে থাকে একবার যদি ধর্মঘট শুরু হয় তাহলে তাদেরকে কাজ করতে হবে না। তো পরের দিন মালিক গ্রামে আসে। রাজন মালিককে সমস্ত কিছু খুলে বলেছিল। মালিক কর্মীদেরকে বলতেছিল তোমরা সবাই একদিন কাজ করার জন্য 1 টাকা 50 পয়সা করে পাবে, এখন চলো গাড়িতে উঠো। কিন্তু গ্রামের কেউ তাতেও রাজি হয় না। সবাই একটাই আবদার করে যদি তারা 2 টাকা করে পায় তাহলেই তারা কাজ করতে যাবে। এটা শুনে মালিক ভীষণ রাগ করে, কিন্তু মালিকের কাছে আর কোনো অপশন নেই, এজন্য তাকে বাধ্য হয়ে রাজি হতে হয়। গ্রামের মানুষের ডিমান্ড সে পূর্ণ করে। দৃশ্য এখানেই কাট হয়। এদিকে স্কুল একটা ম্যাডাম যখন সেবার বই চেক করছিল, সেবার বইয়ে তখন মেয়েদের একটা রুমাল দেখতে পায়। ম্যাডাম তখন সেবাকে প্রশ্ন করে মেয়েদের রুমাল তুমি কি করো? এই রুমালটা কে ব্যবহার করে? সেবা বলে এটা আমার বোনের রুমাল, আর রুমালটা শুধুমাত্র স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। ঠিক তখনই ওদিক দিয়ে অঞ্জলি যাচ্ছিল। ম্যাডাম তখন অঞ্জলিকে ক্লাসে ডাকে তার সাথে কথা বলার জন্য। অঞ্জলি ক্লাসে ঢোকে আর তখনই সেখানে তার রুমালটা দেখতে পায়। ম্যাডামকে তখন প্রশ্ন করে এটা তো আমার রুমাল, এই রুমালটা এখানে কিভাবে এলো? ম্যাডাম বলে এটা তো সেবার বোনের রুমাল, কিন্তু অঞ্জলি সে রুমালের স্মেল নাই। আর ম্যাডামকে বলতেছিল এটা তো আমার রুমাল, রুমালটা কোথাও একটা পড়েছিল। কিন্তু সেবা তখনও মিথ্যা কথা বলে। সে বলে এটা আমার বোনের রুমাল, সে আমাকে রুমালটা রাখতে দিয়েছিল। অঞ্জলি বলে ঠিক আছে, এই রুমালটা সেবাকেই দিয়ে দাও। এরপর সেবা একটু গিল্টি ফিল অনুভব করে। সে তার পছন্দের ম্যাডামকে মিথ্যা বলেছে, এজন্য তার ভীষণ খারাপ লাগতেছিল। সেবা তখন অঞ্জলির কাছে গিয়ে তাকে তার রুমালটা ফেরত দেয়। ম্যাডামকে সরে বলে এই রুমালটা আপনারই ছিল, আমি আপনাকে মিথ্যা কথা বলেছি। অঞ্জলি বলে আমি জানি এটা আমার রুমাল, কিন্তু রুমালটা তুমি কোথায় পেয়েছো আর তুমি এটা তোমার কাছে কেন রেখেছো? সেবা বলে রুমালটা আপনার স্মৃতি হিসেবে রেখে দিয়েছে, এখন আপনার রুমাল আপনার কাছে রাখুন। অঞ্জলি বলে ঠিক আছে, রুমালটা তোমার কাছে রাখো, কিন্তু এরপর থেকে কেউ যদি প্রশ্ন করে রুমালটা কার তাহলে তাদেরকে বলো রুমালটা তোমার বোনের। এটা শুনে সেবা অনেক খুশি হয়। ভাবতে থাকে তার ম্যাডামের রুমালটা সে একবারে পেয়ে গেছে। ওখান থেকে এক দৌড়ে শিকড়ের কাছে আসে, শিকড়কে সবকিছু খুলে বলে। তো স্কুল শেষ করে তারা বাড়িতে ফিরছিল। একটা সময় সেবা তার পা কেটে জখম করতে থাকে। শিকড় তখন সেবাকে বলতেছিল এমনটা তুমি কেন করতেছো? সেবা বলে কাল তো হলিডে, স্কুল বন্ধ থাকবে, এজন্য আমাকে তো কাজ করতে যেতে হবে। আমি ঘরে গিয়ে মাকে বলবো পায়ে কাঁটা ঢুকেছে, এজন্য আমি কাজ করতে যেতে পারবো না। তুমিও তোমার পাটাকে একটু জখম করে ফেলো যেন তোমাকেও বাড়িতে থাকতে হয়। শিকড় বলে আমি অভিনয় করতে জানি, আমি আমার অভিনয় দিয়ে মাকে বোকা বানাবো। এরপর শিকড় তার বাড়িতে আসে। তারপর ঘোরাতে ঘোরাতে তার মায়ের কাছে আসে। তার মা তাকে প্রশ্ন করে তোমার পায়ে কি হয়েছে? শিকড় বলে স্কুল থেকে ফেরার সময় পায়ে কাঁটা ঢুকেছে, এজন্য পায়ে ভীষণ ব্যথা করতেছে। শিকড়ের মা তখন জ্বলন্ত একটা রড নিয়ে আসে। শিকড়কে বলে যেখানে কাঁটা ঢুকেছে ওখানে একটু তাপ দাও, তাহলেই দেখবে কাঁটাটা বের হয়ে গেছে। এরপর তাকে যখন পাটা বের করতে বলে শিকড় তখন অনেক ভয় পায়। সে বলে এসব কিছুর দরকার নেই, আমি এমনিতেই আস্তে আস্তে সুস্থ হয়ে যাব। কিন্তু শিকড়ের মা বারবার জেদ করতে থাকে। শিকড় তখন বাধ্য হয়ে তার মাকে সবকিছু খুলে বলে আমার পায়ে একদম ঠিকঠাক আছে, আমি আর সেবা একটা মিথ্যা প্ল্যান করেছি যেন কাল আমাদেরকে কাজ করতে না যেতে হয়। শিকড়ের মা তখন ভীষণ রাগ করে। এরপর শিকড়কে মারতে মারতে জোর করে শিবার বাড়িতে আনে। তারপর শিবার পরিবারকেও সবটা সত্যি বলে। কিন্তু তখনই শিবা তার মাকে পা দেখায়। শিবার পাটা অনেকটা জখম ছিল। এটা দেখে শিকড়ের মা শিকড়কে বলতেছিল শিবার পা তো সত্যি সত্যি জখম হয়েছে, কিন্তু তুমি আমার সাথে নাটক করতেছ, শুধু শুধু শিবাকে মিথ্যা দোষ দিচ্ছ কেন? এটা বলে তাকে মারতে মারতে ওখান থেকে বাড়িতে নিয়ে আসে। তো পরের দিন সকালে শিবার পরিবার কাজ করতে যাচ্ছিল। শিবার মা তখন শিবাকে বলে তুমি আমাদের গাভীটা চড়ানোর জন্য জমিতে নিয়ে যাও। শিবা সেই গরুটাকে ভীষণ পছন্দ করে। এরপর গরুটাকে নিয়ে জমিতে আসে আর জমিতেই শুয়ে থেকে ম্যাডামের কথা ভাবতেছিল। ঠিক তখনই ওদিক দিয়ে অঞ্জলি কোথাও একটা যাচ্ছিল। শিবা অঞ্জলিকে দেখে গাভীটাকে একটা গাছে বাঁধে। এরপর অঞ্জলির কাছে গিয়ে তাকে প্রশ্ন করে কোথায় যাচ্ছেন? অঞ্জলি বলে আমি তো রাইস মিলে যাচ্ছি, কিন্তু তুমি এখানে কি করতেছ? শিবা বলে আমি তো এখানে গাভীটাকে নিয়ে এসেছি। এরপর অঞ্জলিকে বলে আমিও কি আপনার সাথে যেতে পারি? অঞ্জলি বলে তুমি যদি আমার সাথে আসো তাহলে তোমার গাভীটার কি হবে? কে তোমার গাভীকে দেখবে? শিবা বলে গাভীটাকে একটা গাছের সাথে বেঁধে রেখেছে, গাভীটা এখান থেকে কোথাও যেতে পারবে না। অঞ্জলি তখন রাজি হয়। এরপর তাকে বাইকে উঠতে বলে। তারপর অঞ্জলি শিবা বাইকে করে রাইস মিলে আসে। শিবা অঞ্জলির সাথে এসে অনেক খুশি হয়। এরপর চাল নিয়ে ওখান থেকে তারা বাসায়
ফিরছিল। অঞ্জলি শিবাকে সেই জমিতে নেমে দেয়, কিন্তু সেখানে তার গাবিকে দেখতে পায় না। শিবা তখন অঞ্জলিকে বলে, গাবিটা এখানে কোথাও একটা আছে, আপনি এখন চলে যান, আমি তাকে অবশ্যই খুঁজে বের করব। অঞ্জলি ওখান থেকে চলে যায়, আর শিবা যখন সেই গাছের কাছে আসে দেখে তার গাবিটা দড়ি ছেড়ে কোথাও একটা চলে গেছে। শিবা তখন অনেক ভয় পায়, বুঝতে পারছে না এখন সে কি করবে। টেনশন মাখা মুখ নিয়ে গাবিটাকে এদিক ওদিক খুঁজতে থাকে। আর এই দৃশ্যটাই আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম। শিবা পুরো জমিটার এদিক ওদিক খুঁজে থাকে, কিন্তু গাবিটাকে কোথাও দেখতে পায় না। দেখতে দেখতে শিবা ওখানেই কান্না করে ফেলে। এরপর সে একটা মন্দিরে আসে, ভগবানের কাছে অনেকটা সময় ধরে প্রার্থনা করতে থাকে। শিবা বলতেছিল, প্লিজ খোদা, আমার গাবিটাকে জলদি বের করে দাও। আমি যদি গাবিটাকে ফেলে বাসায় ফিরে যাই তাহলে মা আমাকে মেরে ফেলবে। ঠিক তখনই সেখানে জ্ঞানী আসে। জ্ঞানী তাকে প্রশ্ন করে, এখানে কি করতেছো? শিবা তখন কান্না করতে করতে জ্ঞানীকে সবকিছু বলে। জ্ঞানী বলে, তোমার গাবির তো কোনো কিছু হয়নি, তোমার গাবি তো রাজুনের জমিতে গিয়ে ফসল খেয়ে ফেলেছে, আর ওই গাবিটাকে রাজুন তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে ঝগড়া করতেছে। এদিকে রাজুন শিবার মাকে বকতেছিল, তাদেরকে বলে, তোমরা আমার কাছ থেকে ঋণ নিয়েছো, কিন্তু এখনো সেটা পরিশোধ করতে পারোনি। উপর থেকে আবার গাবিটাকেও লেগে দিয়েছো ফসল খাওয়ার জন্য। এভাবেই তাদেরকে অনেকটা অপমান করায়। এর মধ্যে সেখানে শিবার জ্ঞানী আসে। জ্ঞানী রাজুনকে বারবার বোঝানোর চেষ্টা করে, গাবিটা দড়ি ছিঁড়ে তোমার ফসলে গিয়েছিল, এটা তো একটা ছোট্ট ঘটনা, এর জন্য কেন তুমি বড় একটা ঝামেলা বাঁধতেছো? এভাবেই তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাজুন তার কোনো কথা শোনে না। এই ছোট্ট একটা ব্যাপার অনেক বড় করে তোলে। জ্ঞানীর সাথেও রাজুন খারাপ ব্যবহার করে। জ্ঞানীও তখন ভীষণ রাগ করে। দেখতে দেখতে তাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়। ওখানে একজন আরেকজনকে মারতে থাকে। এই ঝামেলা থেকে মুক্তির জন্য শিবার মা তার কানের রিংটা খুলে রাজুনকে দেয়, আর এটা বেঁচে তাকে টাকা নিতে বলে। রিংটা দেওয়ার পর তার মায়ের চোখ দিয়ে পানি পড়তেছিল। আসলে এই রিংটাই ছিল শিবার বাবার দেওয়া শেষ স্মৃতি। এরপর শিবার মা কান্না করতে করতে ঘরে আসে। শিবার বাবার ফটোর সামনে বসে কান্না করতে থাকে। আর এখানে এই মহিলা যে একটা অভিনয় করেছে, একদম হাত টাচ করে একটা অভিনয়। এরপর শিবা বাইরে থেকে তার মাকে বারবার দরজা খুলতে বলে। একটা সময় শিবার বোন দরজা খোলে। শিবা আস্তে আস্তে তার মায়ের কাছে আসে। এরপর তার মায়ের পাশে বসে কান্না করতে করতে তার মাকে বোঝানোর চেষ্টা করে, তার মার কাছে ক্ষমা চাই। সে বলে, এসব কিছু আমি ইচ্ছা করে করিনি, প্লিজ মা, তুমি আমাকে মাফ করে দাও, এরকম ভুল আমি কখনো করব না। পরের সপ্তাহ থেকে তোমার সাথে আমি অবশ্যই কাজ করতে যাব, প্লিজ তুমি কান্না করা বন্ধ করো, আমার সাথে তুমি একবার কথা বলো। শিবার মা তখন ইমোশন হয়ে তার বাচ্চাগুলোকে বুকে নেয়। তো কয়েকদিন পর শিবার পরীক্ষা হয়। শিবার পরীক্ষা শেষ হবার পর স্কুলটা বেশ কয়েকদিন বন্ধ দেয়। বন্ধের এই সময়টাতে শিবাকে সেই কলাবাগানে যেতে হয় কাজ করতে, কারণ শিবা তার মাকে ওয়াদা করেছিল তার স্কুলটা যখনই বন্ধ থাকবে তখনই তাদের সাথে সে কাজ করতে যাবে। একদিন সমস্ত কর্মীরা কলা কাটতে অনেকটা দূরে আসে। এরপর কাজ শেষ হলে রাজুন তার মালিককে বলতেছিল, সমস্ত কলা গাড়িতে লোড করা হয়েছে, পুরো গাড়িটাই ভর্তি হয়ে গেছে, এখন আপনি যদি বলেন অন্য একটা গাড়ি ঠিক করতে, তাহলে সেই গাড়ি ঠিক করে লোকদেরকে নিয়ে গ্রামে ফিরবো। মালিক বলে, লোকগুলোর জন্য যদি আলাদা করে গাড়ি ঠিক করে তাহলে সেই গাড়ি ভাড়াগুলোকে তুমি দেবে? আর কর্মীদের যে একটা ডিমান্ড ছিল ওটা তো আমি পাশ করে দিয়েছি, তাই তাদেরকে আজকে কষ্ট করে গাড়িতেই যেতে বলো। সমস্ত কর্মীরা তখন বাধ্য হয়ে গাড়িতে করে বাড়িতে ফিরছিল। দৃশ্য পরিবর্তন হয়। একদিন কাজ করার সময় শিবা তার বোনকে বলতেছিল, তুমি কি গানি ভাইকে বিয়ে করবে? এটা শুনে শিবার বোন একটু লজ্জা পায়, আর শিবাকে জিজ্ঞাসা করে, তুমি এটা বলতেছো কেন? শিবা বলে, এমনিতেই বলেছি, আসলে গানি ভাইকে আমার ভীষণ পছন্দ, সে কথা বলে ঠিক আমাদের বাবার মতো করে, তুমি বিয়ে করলে গানি ভাইকেই বিয়ে করে নাও। আসলে শিবার বোন আর গানি একজন আরেকজনকে পছন্দ করে, কাজ করার সময় একজন আরেকজনকে দেখতে থাকে, কিন্তু এখন পর্যন্ত কেউ কারোর সাথে কথা পর্যন্ত বলেনি, শুধুমাত্র একজন আরেকজনকে দেখে আর একা একা লজ্জা পায়। তো দেখতে দেখতে বন্ধের সময়টা শেষ হয়। এরপর স্কুল খোলে। শিকরা শিবা স্কুলে আসে, কিন্তু শিবাই এতটা পরিশ্রম করেছে যে এখন পর্যন্ত তার ঘাটটা ব্যথা করতেছিল। এর মধ্যে শিকর এটা জানতে পারে অঞ্জলি ম্যাডামের একটা টেলার আছে। শিবাকে খুশি করার জন্য শিকর একটা রাস্তা খুঁজে পায়। এরা যখন ক্লাসে বসেছিল শিকর তখন লুকিয়ে শিবার শার্টটা ছিঁড়ে ফেলে। এটা দেখে শিবা শিকরের উপর ভীষণ রাগ করে, তাকে বলে, তুমি আমার শার্টটা ছিঁড়ে ফেলেছো কেন? শিকর বলে, এখন তুমি এই শার্ট নিয়ে অঞ্জলি ম্যাডামের কাছে যাও, ওই ম্যাডামে তোমার শার্টটা সেলাই করে দিবে। তুমি তো ম্যাডামকে পছন্দ করো, তাকে তুমি দেখতে চাও, তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? শিবা তখন শিকরকে বলে, আমার কাছে তো শুধু একটাই শার্ট ছিল, আর এটা যদি আমার মা দেখতে পায় তাহলে সে আমাকে মেরে ফেলবে। এরপর এরা একজন আরেকজনের শার্ট পরে। একটু পর স্কুল শেষ হয়। শিকর তখন অঞ্জলি ম্যাডামের কাছে আসে। ম্যাডামকে অভিযোগ করে শিবা তার শার্টটা ছিঁড়ে ফেলেছে। ম্যাডাম তখন শিবাকে কাছে ডাকে। শিবাকে প্রশ্ন করে, এমনটা তুমি কেন করেছো? শিবা একটু ভয় পায়। এরপর দেখতে দেখতে তারা সবটাই সত্য কথা বলে। জেনে শুনে তারাই শার্টটা ছিঁড়ে ফেলেছে, যেন আপনি এই শার্টটা সেলাই করে দেন। ম্যাডাম তখন শার্টটা সেলাই করার জন্য রাজি হয়, কিন্তু এর পরিবর্তে তার জন্য মেহেদি পাতা আনতে বলে। এরপর শিবা বাসায় ফিরে দেখতে পায় তার মা খুবই অসুস্থ। তার মা তখন শিবাকে বলতেছিল, কাল যদি আমি কাজ করতে না যেতে পারি তাহলে রাজন আমার উপর অনেক রাগ করবে। এখন পর্যন্ত তার ঋণগুলো আমি পরিশোধ করতে পারিনি। এরপর তাকে রিকোয়েস্ট করতেছিল, আমি যতদিন সুস্থ না হচ্ছে ততদিন তুমি একটু আমার পরিবর্তে কাজ করতে যাও। এটা শুনে শিবা অনেক রাগ করে। শিবা তার মাকে বলতেছিল, আমি তোমাকে ওয়াদা করেছিলাম আমি শুধু বন্ধের দিনে তোমার সাথে কাজ করতে যাব, তাহলে কেন তুমি আমাকে কাজ করতে যেতে বলতেছ? আমি কোনোভাবেই কাজ করতে যেতে পারবো না। এটা বলে রাগ করে ওখান থেকে বাইরে আসে। পরের দিন শিকরা শিবা অঞ্জলি
অঞ্জলির বাড়িতে আসে তার শার্ট নেওয়ার জন্য। অঞ্জলি খুব ভালোভাবে শার্টটা সেলাই করেছে। শার্টটা সেলাইয়ের পরিবর্তে ম্যাডামকে তারা মেহেদির পাতা দেয়। অঞ্জলি তখন অনেক খুশি হয়। তো কিছুদিন পর স্কুলে একটা অনুষ্ঠান হবে। শিক্ষক তখন সেবাদের ক্লাসে গিয়ে অংশগ্রহণকারীদের নাম লিখতেছিল। সমস্ত স্টুডেন্ট অংশগ্রহণ করার জন্য হাত তোলে, কিন্তু শিক্ষক একটা সত্য দেয়, ক্লাসে যে ভালো করে পড়াশোনা করে সে এখানে অংশগ্রহণ করতে পারবে। তো পুরো ক্লাসে শুধু শিবাই ভালো একটা ছাত্র। সমস্ত ছাত্র তখন বসে পড়ে, আর একমাত্র শিবাই দাঁড়িয়েছিল। অঞ্জলি সেবাকে প্রশ্ন করে, তুমি কি করতে চাও? সেবা বলে, নাচে আমি অংশগ্রহণ করতে চাই। অঞ্জলি বলে, ঠিক আছে, প্রত্যেক সানডে এসে রিহার্সেল করে নিও। শিক্ষক ক্লাস থেকে যাওয়ার পর শিগর সেবাকে বলতেছিল, এই সানডে তো আমাদেরকে কাজ করতে যেতে হবে, তুমি কি এটা ভুলে গেছো? শিবা তখন চুপ করে থাকে। এ থেকে শিবার মা তার পছন্দের গাবিটা বেছে দেয়, সেটাও শুধুমাত্র পয়সার জন্য, কারণ তার মা বেশ কয়েকদিন কাজ করতে যেতে পারেনি। কিন্তু তাকে তো রাজনকে পয়সা দিতে হবে। স্কুল থেকে ফেরার সময় এটা আবার শিবাও দেখতে পায়, আর তার পছন্দের গাবিটা চলে যাচ্ছে এটা দেখে সে কান্নায় ভেঙে পড়ে। ওখানেই সে হাউমাউ করে কান্না করতে থাকে। এরপর রাত হয়। শিবার বোন তখন শিবার কাছে গিয়ে শিবাকে বলে, সকালবেলা রাজন এসে আমাদের কাছে টাকা চেয়েছিল, কিন্তু আমাদের কাছে টাকা না থাকার জন্য মা সেই গাবিটাকে বেঁচে ফেলেছে। এরপর শিবাকে বলে, তুমি কি আমার জন্য মেহেদি এনেছ? শিবা তার বোনকেও মেহেদি দেয়। শিবার বোন মেহেদি পেয়ে অনেক খুশি হয়। এরপর সামান্য একটা মেহেদি শিবাকে দিয়ে বলে, এগুলো তুমি গানি ভাইকে দিয়ে এসো। শিবা তখন মেহেদিটা গানি ভাইকে দিয়ে বলতেছিল, আমার বোন এই মেহেদিগুলো তোমাকে দিয়েছে। গানি তখন একটু খুশি হয়। এরপর শিবা বাড়িতে ফিরে আসে। তার বোনকে স্কুলের অনুষ্ঠানের ব্যাপারে সবকিছু খুলে বলে। তাকে বলে, সানডে আমাকে রিহার্সেলের জন্য স্কুল যেতে হবে, তুমি একটু মাকে বুঝিয়ে বলো। শিবার বোন বলে, ঠিক আছে, সকাল হলেই মাকে সবকিছু বুঝিয়ে বলবো। এরপর সকাল হয়। শিবার বোন তার মাকে শিবার ব্যাপারে সবকিছু বলে। শিবার মা বলে, রাজুর আমাদের থেকে এখনো অনেকগুলো টাকা পায়, আমার উপর এখনো সে রাগ করে আছে, তার উপর আমি কাজ করতে যেতে পারছি না। এর মধ্যে তোমরাও যদি কাজ করতে না পারো তাহলে সে আমাদের বাড়িতে আবারও আসবে, আমাদের সাথে একটা ঝামেলা করবে। এভাবেই তাদেরকে বুঝিয়ে কাজ করতে পাঠিয়ে দেয়। তো গাড়িতে শিকড় শিবার বোনকে বলতেছিল, কয়েকদিন পর স্কুলে একটা অনুষ্ঠান হবে, আর শিবাও সেখানে তার নাম দিয়েছে, আর আজকেই তার রিহার্সেলের দিন, তাই অবশ্যই তাকে স্কুল যেতে হবে। আমাদের ক্লাসে একমাত্র শিবাই ভালো করে পড়াশোনা করে। শিবার বোন তখন শিবাকে বলে, ঠিক আছে, তুমি লুকিয়ে গাড়ি থেকে নেমে সোজা স্কুলে যাবে, আর এটা আমি মাঠ থেকে লুকে রাখবো, আর যখন আমরা বাড়িতে ফিরবো তুমিও তখন আমাদের সাথে বাড়িতে এসো। এরপর সে যখন গাড়ি থেকে নামতে নাই, ঠিক তখনই গানি সেবাকে ডেকে তাকে থামতে বলে। সেবা তখন গানিকেও সবকিছু খুলে বলে। গানি তখন লুকিয়ে সেবাকে গাড়ি থেকে নেমে দেয়। এরপর শিবার বোন আর গানি একজন আরেকজনকে হাত দেখায়, তারপর মিষ্টি একটা হাসি দেয়। এদিকে সেবা তার স্কুলে আসে। একটু পর অঞ্জলিও স্কুলে আসে। অঞ্জলিকে দেখে শিবা বলতেছিল, আপনাকে দেখতেও অসম্ভব সুন্দর লাগতেছে। অঞ্জলি বলে, এতদিন আমায় কি অসুন্দর লাগতো? শিবা বলে, প্রথমে আপনি আমার মার মতো সুন্দর ছিলেন, কিন্তু আজকে মেহেদি লাগানোর পর আপনাকে দেখতে আমার বোনের মতো লাগতেছে। আর এখানে আমরা বুঝতে পারি শিবা তার ম্যাডামকে তার বোনের মতো করে ভালোবাসে। এরপর সমস্ত স্টুডেন্ট একসাথে রিহার্সেল করতেছিল, কেউ গান গাইতেছিল, কেউ নাচ করতেছিল, কেউ আবার নাটক করতেছিল। তো রিহার্সেল শেষ হবার পর অঞ্জলি তার ঘরে ফিরতেছিল। ঠিক তখনই শিবা তার কাছে আসে। অঞ্জলি শিবাকে বলে, তুমি তো খাবার খাওনি, তো চলো আমাদের বাড়িতে এসো। শিবা বলে, এখন আমাকে বাড়িতে ফিরতে হবে, আর আমি বাড়িতে ফিরেই খাবার খাবো। তো শিবার অসম্ভব ক্ষুধা লেগেছে। স্কুল থেকে তার বাড়িটাও অনেক দূরে। সকাল থেকে এখন পর্যন্ত সে কিছুই খায়নি। এজন্য সে পাশের একটা কলা বাগানে ঢোকে। এরপর যখন সে কলা খাচ্ছিল ক্ষুধা মেটানোর জন্য, ঠিক তখনই বাগানের মালিক এসে শিবাকে মারতে থাকে। অনেকটা সময় ধরে শিবাকে মারতেছিল। শিবাকে বলে, চুরি করে খাবার খেতে তোমার লজ্জা করে না? এগুলো বলতে বলতে বেশ কিছুক্ষণ তাকে মারতেছিল। শিবা তখন পালিয়ে ওখান থেকে বাড়িতে আসে। বাড়িতে ঢুকে দেখে তার মা এখনো শুয়ে আছে। শিবা তখন আস্তে আস্তে ঘরে ঢোকে। এরপর প্লেটে করে যখন খাবার খাচ্ছিল, ঠিক তখনই শিবার মা বাইরে আসে। শিবাকে দেখে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কাজ করতে যাওনি? শিবা তখন ভয় পেয়ে তার মাকে সত্যিটা খুলে বলে। এটা শুনে শিবার মাও শিবাকে মারতে থাকে। শিবা তখন ভয় পেয়ে বাড়ি থেকে বের হয়ে একটা নদীর পাশে আসে। তারপরে এখানেই শুয়ে পড়ে। ধীরে ধীরে শিবা তার বাড়িতে ফিরতেছিল। গ্রামে ঢুকে সে দেখতে পায় তাদের গ্রামে পুলিশ আর অ্যাম্বুলেন্সের গাড়ি ঢুকেছে। আর এখানে আমরা শক খেয়ে যাই। আসলে কাল যারা কাজ করতে বাগানে গিয়েছিল তারা সবাই কাজ করে বাড়িতে ফিরতেছিল, আর সেটাও সেই লোড ভর্তি গাড়িতে করে। ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে পড়ে। হঠাৎই ড্রাইভার একটু ক্লান্ত হয়ে চোখটা বন্ধ করে। ঠিক তখনই তাদের বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে গাড়ির নিচে পড়ে অসংখ্য মানুষ সেখানেই মারা যায়। জ্ঞানী গাড়ির নিচে শিবার বোনকে দেখতে পায়। শিবার বোনকে সে অসম্ভব ভালোবাসে, এজন্য গাড়ির নিচ থেকে তাকে বের করার অপ্রাণ চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তাকে বের করতে পারে না। উল্টো সেই গাড়ির নিচে পড়ে জ্ঞানীও সেখানে মারা যায়। পরের দিন সকালে মালিক সেই গ্রামে আসে মরে যাওয়া ব্যক্তিদের টাকা দেওয়ার জন্য, কিন্তু পুরো গ্রামের লোক তার উপর অনেক রাগ করে আসে। সবাই তাকে বকতে থাকে। তাকে বলে, এ সপ্তাহে হয়েছে তোমার জন্য, তুমি যদি অতিরিক্ত আর একটা গাড়ির ব্যবস্থা করতে তাহলে হয়তোবা এরকমটা কখনোই হতো না। এভাবেই তাদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়। সমস্ত পুলিশ গ্রামের লোকদের থামানোর চেষ্টা করে। শিবাই এখনো ক্ষুধার জন্য অনেক কষ্ট পাচ্ছে। সে আবারও তার বাড়িতে আসে। এরপর সে খাবার খুঁজে বের করে খাবার খাচ্ছিল, কারণ কাল থেকে সে এখন পর্যন্ত পেট ভরে খাবার খায়নি।
ঠিক তখনই তার মা ঘর থেকে বাইরে আসে, শিবাকে খাবার খেতে দেখে কান্নায় ভেঙে পড়ে। ওখান থেকেই তার ছেলেকে কাছে ডাকে, শিবাকে বলে তোমাকে আমি একদম মারবো না, এখন তুমি আমার কাছে শেষ সম্বল, প্লিজ তুমি আমার কাছে এসো। কিন্তু শিবা তার মাকে দেখে অনেক ভয় পায়, এরপর ভয় পেয়ে একবারে ওখান থেকে চলে যায়। আর এখানকার এই দৃশ্যটা যে পরিমাণ ইমোশন ছিল যা বাস্তবতাকেও হার মানাবে। তো এরপর আমাদেরকে এই গল্পের সত্যিকারের বেশ কয়েকটা ছবি দেখানো হয়, যেটা বাস্তবে ভারতের কোনো একটা গ্রামে ঘটেছিল। সময়টা ছিল 22শে ফেব্রুয়ারি 1999 সাল।